এগুলো আসলে আজকের এই দাবি দেওয়া নয়। এই দাবি দেওয়াগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমাদেরকে এই দাবি দেওয়ার মধ্য থেকে আমরা উঠে আসছি। হয়তোবা আমরা ব্যস্ত থাকি হাসপাতালে, বিভিন্ন সময়ে সব ডাক্তাররা আমরা ইউনাইট হয়ে দাবিগুলো জানাতে পারি না, কিন্তু এই দাবিগুলোই ঘুরে ফিরে কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন আন্দোলন প্রোগ্রামের মাধ্যমে আমাদের সরকারকে জানিয়ে এসেছি। তো আপনারা জানেন যে আমাদের দাবির মধ্যে প্রথম যে দাবিটি ছিল যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগ থেকে 19 মে একটা প্রজ্ঞাপন তারা দেয়। সেখানটায় তারা বলে যে উপজেলায় 2 বছর যারা ট্রেনি রয়েছে উপজেলায় 2 বছর তাদেরকে থাকতে হবে এবং তাদের মানে প্রথম 1000 আমাদের প্রতি বছর আপনারা জানেন যে ট্রেনি চিকিৎসক কিন্তু 5000 প্লাস বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করেন, কিন্তু সেখান থেকে শুধু 1000 প্রথম 1000কে তারা ভাতার আওতায় দিবে। এবং আপনারা এটাও জানেন যে আমরা মেডিকেল কোর্স আমাদের 6 বছর এবং এই পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ে আমাদের কিন্তু ঢুকতে আরও 2 বছর প্রিপারেশন নিতে হয়। তো একটা ছেলে বা একটা পরিবার যখন 32 বছরে দাঁড়ায় বা 30-31 বছরে দাঁড়ায়, সেক্ষেত্রে তার ইনকাম সোর্স কী হবে? আমরা কি সারা জীবন বিনা পয়সায় খেটে যাব কিনা? তো সেই দিক থেকে আমরা জোরালো প্রতিবাদ জানাই এবং তারা এটাকে উইথড্র করে। পরবর্তীতে আমরা আরেকটা নির্দেশনা দেখলাম যে ঠিক আছে 1000-এর জায়গায় তাহলে 2000 করি। তো সেটা 5000, বাকি 3000 তাহলে কি হবে? তাদের কি পরিবার নেই? তাদের সংসার নেই? তাদের বৃদ্ধ বাবা মা নেই? তাহলে এই জিনিসটা তাদের এত আমাদেরকে বোঝানোর প্রয়োজনীয়তা কি যদি তারা নিজে না বুঝে? আরেকটা বিষয় হলো যে উপজেলা লেভেলে আমাদের কোনো প্রফেসর বা আমাদের ট্রেনিংয়ের যে কার্যক্রম সেটা কিন্তু সেখানে সুসংগঠিত নয়, কিন্তু অথচ আমরা যদি সেখানে যাই বরঞ্চ এটা আমাদের পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ের মান আমরা মনে করি কমায় দিবে। এরপরে যে দাবিটি আমাদের ছিল যে আমাদের ভাতা সংক্রান্ত যে দাবিটি, এখানে আপনারা জানেন যে অলরেডি সারা বাংলাদেশে নতুন পে স্কেলের একটা বাতাস বইছে এবং দীর্ঘদিন ধরে ইন্টার্ন চিকিৎসক সর্বশেষ 20,000 পায় এবং আমাদের মিড লেভেল ডক্টর যারা আর কি বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ে আছে তারা 35,000 পায় এবং বেসরকারি চিকিৎসক যারা MBBS কমপ্লিট করছে বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজ রয়েছে, আপনারা জানেন যে তাদের স্যালারি স্ট্রাকচার খুবই নিম্নমানের, 25 থেকে 30,000, যেটা দিয়ে বর্তমান সময়ে আসলে আমি যদি আপনাদের সামনে একটা রিক্সাওয়ালাকে ডেকে বলি যে ভাই আপনার পার ডে ইনকাম কত, এখনই বলবে যে ভাই 1200 থেকে 2000 টাকা আমি পার ডে ইনকাম করি, তার মানে তার মাসিক বেতন 50,000 টাকার মতো। সেক্ষেত্রে এত ভাইটাল একটা স্বাস্থ্য খাতে আমরা যে রত্ন, আমরা যারা ডাক্তাররা আছি তারা কিন্তু মাত্র 35,000 এবং ওই যে বেসরকারি চিকিৎসকদের ক্ষেত্রে বেতন কাঠামো যেহেতু নাই তাদের 25 থেকে 30,000-এর মধ্যেই তারা এই বেতন কাঠামোটা রান করছে। তো সেই জায়গায় আমাদের স্ট্রং দাবি যে আমাদের এই বৈষম্যটা নিরসনে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছে তাদের সর্বসাকুল্যে 30,000 এবং যারা আমাদের ট্রেনি রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এবং সরকারি প্রতিষ্ঠানে তাদের বেতন 50,000 টাকা করতে হবে এবং আমাদের ডাক্তার সোসাইটির বিভিন্ন প্রাইভেট হসপিটালতে তাদের নির্দিষ্ট বেতন কাঠামো নবম গ্রেডের সাথে সামঞ্জস্য রেখে এটা সরকারকে বাস্তবায়ন করতে হবে। এরপরে আসি আমাদের এই এন্ট্রান্স এক্সামগুলোতে BMDC BCPS সবগুলোতেই আপনার 10,000-এর মতো পড়ে যায়। আপনার রেসিডেন্সি প্রোগ্রামের ক্ষেত্রে 7 থেকে 8,000 এবং FCPS প্রোগ্রামের ক্ষেত্রে 10,000, সাবজেক্ট ভেদে 11,000, প্রথমবার পরীক্ষা দিলে 11,000 পড়ে যায়। তো সেই জায়গাটা আপনারা দেখেন যে আমাদের এরকম একটা স্যালারি স্ট্রাকচার থেকে আমরা তো তখন পড়াশোনা করি, সেই সময় কিন্তু জব করলে আবার পোস্ট গ্রাজুয়েশন হয় না, আবার জব আমরা ছাড়তেও পারি না, সেরকম একটা জায়গায় এরকম স্যালারি থেকে 10,000 টাকা পরীক্ষার ফি দেওয়ার জন্য আমাদেরকে তারা করে। তো সেই দিক থেকে আমরা মনে করি যে এই পরীক্ষার ফিগুলো আসলে কমানো উচিত এবং এটা আমাদের দাবি 500 থেকে 1,000 টাকার মধ্যেই এই ফিগুলো নিয়ে আসতে হবে। আমাদের আরেকটি দাবি ছিল সেটা হচ্ছে আপনার যারা অবৈধ ডাক্তার, আপনারা জানেন যে এর আগে একটা অধ্যাদেশের মাধ্যমে বলা হয়েছে যে BMDCর MBBS BDS ব্যতীত অন্যান্য কেউই এই ডাক্তার লেখাটা লিখতে পারবেন না, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে এখনও অবৈধ ডাক্তারের মানে সারা বাংলাদেশ 6 লাখ এবং এই নিয়মটা বাস্তবায়ন করবে কে? শুধু একটা নিয়ম দিয়ে দিলাম হয়ে গেল, বিষয়টা এরকম না। তো এটা বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাই, কারণ এটা তো শুধু মানে আমাদের ক্ষেত্রে না, এটা ডাক্তার রুগীদের ক্ষেত্রেও কিন্তু এটা ভোগান্তির শিকার। আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন সময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, আমরা টার্সিয়ারি লেভেল হসপিটালে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট মানে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি একটা মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য, সেই ওষুধগুলো ফার্মেসির দোকান পর্যন্ত আপনারা দিয়ে দেন।
তো এটা বাংলাদেশে নিয়ম করে বন্ধ করতে হবে এবং বাইরের দেশে এটার কোনো সুযোগ নাই, অ্যান্টিবায়োটিক কেউ লিখতে পারবে না। তো এরকম শুধু আমি অ্যান্টিবায়োটিকের উদাহরণ দিলাম, কিন্তু এরকম অনেক ড্রাগ আছে যেটা তারা ফার্মেসি থেকে শুরু করে এবং যারা পল্লী চিকিৎসক তারা ইউজ করে। আরেকটা কমন ড্রাগ হচ্ছে স্টেরয়েড, সর্বরোগের মহা ঔষধ। কিন্তু স্টেরয়েডটা মূলত রোগীর সাইন সিমটম হয়তো বা কম হবে, কিন্তু রোগের যে প্রকৃত বিস্তার সেটা কিন্তু বোঝা যায় না। তো সেই জায়গাগুলোতে সরকারকে আমরা রিকোয়েস্ট করব যে এগুলোতে কাজ করতে হবে। এবং আমরা মনে করি যে স্বাস্থ্যখাতে শুধু এই দাবিগুলোর পাশাপাশি আরও অনেক দাবি আমাদের রয়েছে। তার মধ্যে অন্যতম আরেকটি দাবি হচ্ছে চিকিৎসকদের নিরাপত্তা। মানে এটা বলতে আমাদেরই লজ্জা লাগে যে আমরা এই দাবিটা নিয়ে রাস্তায় নামছি। কারণ বাংলাদেশ সরকার আমরা তো ডক্টর, আমরা তো জানি বাংলাদেশের ক্রাইসিস অনেক আছে। তো সেই ক্রাইসিসের জায়গায় আমরা কিন্তু মানে দিনরাত মানে সবসময় আমরা রুগীদের কথা সবসময় চিন্তা করি এবং সেই হিসেবে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাই। আপনারা সবাই জানেন, সবাই অবগত রয়েছেন যে বিভিন্ন হসপিটালে, আমাদের সরকারি হাসপাতালগুলোতে তাদের কিন্তু মানে যে ইকুইপমেন্ট, অক্সিজেন সিলিন্ডার বলেন, যেগুলো রুগীদের আমরা লাইফ সেভিংয়ের সময় কাজে লাগাই, সেগুলোর কিন্তু অপতুলতার কারণে আমরা প্রপার চিকিৎসাটা দিতে পারি না। আমরা যদি বলি যে আমাদের তো দায়িত্ব শুধু চিকিৎসা দেওয়া, কিন্তু এই যে ওষুধ সাপ্লাই, এই যে অক্সিজেন সাপ্লাই, তারপরে এই যে বেড দেওয়া, এই জিনিসগুলো তো সরকারের উপরে, কিন্তু পুরো দায়ভারটা আমাদের ডাক্তারদের উপর চলে আসে। তো এই দায়ভারটা কি আসলে আমাদের হওয়া উচিত কিনা? এবং সেই জায়গা থেকে আমরা বলছি বারবার যে একটা চিকিৎসা নিরাপত্তা আইন করতে হবে এবং সেই অনুযায়ী যারা এগুলোর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে এটা আসলে বন্ধ করা যাবে না, এখন পর্যন্ত যায়নি। এবং আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, আমাদের বিসিএস এর বয়স। আপনারা জানেন যে জেনারেলদের তুলনায় আমাদের এমবিবিএস কোর্স 6 বছর, অর্থাৎ 2 বছর বেশি। এখন এই 2 বছর অতিরিক্ত আমার ফ্রেন্ডরা যখন বিসিএস ক্যাডার হয়ে যায় তখনও আমরা পড়ার টেবিলে এমবিবিএস নিয়ে পড়ি। এবং এমবিবিএস লাইফ, এটা পড়াশোনা এত কঠিন যে আমরা এর মধ্যে কিন্তু বিসিএস এর বইয়ে হাত দিয়ে ধরতে পারি না, যেটা অন্যান্য সাবজেক্টে, অনার্সের সাবজেক্টগুলোতে সম্ভব। তাহলে তাদের থেকে আমরা কিন্তু 3-4 বছর অলরেডি পিছায় আছি। তো সেই জায়গা থেকে এর আগে বিগত সরকারের আমল থেকে আমাদের একটা অধ্যাদেশ ছিল, সেটা হচ্ছে যে ডাক্তারদের ক্ষেত্রে এটা যেহেতু তাদের কোর্স বেশি, সেই ক্ষেত্রে 2 বছর অতিরিক্ত বিসিএস এর বয়স থাকবে। কিন্তু মানে বিগত জুলাই আন্দোলনের পরে যেটা তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, তারা এটাকে কোঠার আওতায় ভেবে এটা সহ উইথড্র করে দেয়। তো এটা কিন্তু কোঠা নয়, এটা আমাদের যৌক্তিক দাবি। এবং এই কোঠা যদি হইতো তাহলে তো আমরাই বলতাম যে এই কোঠার আর বাংলাদেশের দরকার নেই। কিন্তু যেহেতু আমাদের এমবিবিএস কোর্স বেশি, 2 বছর অতিরিক্ত, সেই দিক থেকে আমরা বর্তমানে জেনারেলদের কোর্সে 32 বছর, আমাদের দাবি তাদের থেকে 2 বছর অর্থাৎ 34 বছর। কিন্তু সরকার যদি এটাকে তাদের ক্ষেত্রে 35 বছর করে, ঠিক একইভাবে আমাদের অতিরিক্ত 2 বছর থাকবে, সেটা হবে 37 বছর। তো আপনারা যদি 2 বছর না দিতে চান তাহলে আপনারা এমবিবিএস এর কোর্স 4 বছর করে দেন, আমরা 4 বছর করব। তাহলে 2 বছর অতিরিক্ত করতেছেন, এত বড় একটা কঠিন, মানে পুরো পৃথিবীতে সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট হচ্ছে এমবিবিএস। এমবিবিএস এর পূর্ণরূপ আপনারা জানেন যে ব্যাচেলর অফ সার্জারি, ব্যাচেলর অফ মেডিসিন। আমরা ডাবল ব্যাচেলর করতেছি। তাহলে আমাদের এই রাষ্ট্র আমাদেরকে কি ডাবল ফ্যাসিলিটিস দিচ্ছে? আমরা তো ডাবল চাইনি। আজকে এই যে দাবিগুলো আমাদের জড়ো হয়েছে, এটা কি একদিনের দাবি? একদিনের দাবি নয়, এগুলো কিন্তু জড়ো হতে হতে আসছে। তো আমরা মনে করতেছি যে আমরা এই জায়গাগুলোতে সংস্কার করতে পারবো এবং আমরা প্রশাসনের এবং আমাদের সরকারের মন্ত্রণালয়ে সবার সুদৃষ্টি কামনা করি। এবং আপনারা জানেন যে আমাদের ফার্স্ট লেডি তারেক রহমানের স্ত্রী, উনিও একজন ডাক্তার। তো আমরা মনে করি যে উনারও একটু আমরা দৃষ্টি আকর্ষণ করি, কারণ উনি জিনিসগুলো বেশি ভালো বুঝেন। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমরা খেয়াল করছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হসপিটালগুলোতে যে তরকারি ঝোল পর্যন্ত চাকতে পারতেছেন, অথচ একই আমরা ডাক্তাররা কি অসুবিধা আছি সেগুলো নিয়ে আমরা মনে করি না যে তার কোনো হেডে গেছে। এই জিনিসটা আমরা মানে খুবই শকড যে আমরা আজকে আমাদের থাকার কথা ছিল পড়ার টেবিলে, আমাদের থাকার কথা ছিল রুগীর পাশে, কিন্তু আমরা কেন এখানে আসব এই রোদের মধ্যে? এতগুলো ডাক্তার আমরা কষ্ট করতেছি। তো আমরা মনে করি যে আমরা আমাদের দাবিগুলো আপনাদের সবাইকে জানাতে পেরেছি এবং আমরা চাই না যে আসলে বাংলাদেশের রুগীদের কোনো ক্ষতি হোক এবং তারা আমাদের ভাই বোন। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, আমরা আসলে আমাদের দোয়ালে পিঠ থেকে গেছে। হসপিটালগুলোতে যদি কোনো কারণে চিকিৎসা ব্যাহত হয়, সেহেতু সেই দায়ভার কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে নিতে হবে। এই দায়ভার আমাদের না। আমরা চাইনি রাজপথে আসতে, আমরা চাইনি পড়ার টেবিল থেকে উঠে আসতে, আমরা চাইনি রুগীকে ফেলে আসতে। আমরা রুগীদের সবসময় ভালো চাই, রুগীর সবসময় আমরা পাশে থাকতে চাই। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর আপনাদের আজকের পরবর্তী পরিকল্পনা একটু আমরা বলতে চাই যে আমরা
প্রথমে আন্দোলনটা ইন্টার্ন লেভেল থেকে উদ্যোগ নেওয়া হয় এবং সারা বাংলাদেশ আপনারা জানেন অলরেডি যে ইন্টার্ন চিকিৎসকরা বিভিন্ন সময় কিন্তু কর্মবিরতি অলরেডি দিয়েছেন। তো আমরা যেটা এর পরবর্তীতে চিন্তা ভাবনা করছি যে আমরা পুরো মিড লেভেল, এখানে অলরেডি মিড লেভেলরা আসছে, আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মেডিকেলে আমাদের মিড লেভেলরা স্মারকলিপি জমা দিচ্ছেন। তো এটা কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা চাই না যে শাটডাউন কর্মসূচিতে আমরা যাই। এটা যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক রিপ্লাই না দিতে পারেন, হয়তোবা আমরা পুরো বাংলাদেশ শাটডাউন করে দিতে হয়তোবা বাধ্য হব। তো আমরাও চাই না, আপনারা সবাই আমাদের সহযোগিতা থাকবেন। 34 লাস্ট যেটা আপডেট, সেটা মানে আমরা দাবি করতেছি 34। বৈষম্য তো এমবিবিএস ট্রেনিং প্রোগ্রামের কোনো বৈষম্য না, এটা আমাদের কোর্স কারিকুলামই আসলে 6 বছর। এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মান যদি ধরি আমি, তাহলে এটা 6 বছর। আমরা 5 বছরের ক্লাস করি এবং 1 বছর ট্রেনিং করি, এরপরে আমরা আমাদের বিসিএসটা দিতে পারি আর কি। তো অতিরিক্ত 2 বছর আমাদের করতে হয় না। এফসিপিএস ট্রেনিংদের তো যে বৈষম্যটা, সেটা প্রথম বৈষম্যটা তো 19 তারিখের যে আমাদের প্রজ্ঞাপন দিয়েছিল, সেটাতে বলেছিল যে উপজেলায় পোস্টিং দিবে। তো উপজেলায় পোস্টিংয়ের বিষয়টা তো আপনারা জানেন যে সেখানে রুগী আমরা শিখবো, কিন্তু আমাদের শিখাবে কে? আমাদের তো প্রফেসররা সেখানে থাকতে হবে। তো সেরকম আমাদের স্ট্রাকচার উপজেলা লেভেলে এখনও ডেভেলপ করা হয়নি। উপজেলা অবশ্যই যেতে চাই, তবে আমাদের সেখানে ট্রেনিংয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে, পর্যাপ্ত শিক্ষক রাখতে হবে যারা আমাদেরকে শেখাতে পারেন। জি, আজকে আমাদের অবস্থান কর্মসূচি এবং বলতে গেলে আমাদের অন্যান্য মেডিকেল সবাই মিলে আমরা বিভিন্ন মেডিকেলে ক্যাম্পাস জুড়েই আমরা অবস্থান কর্মসূচি করছি। আচ্ছা, পরবর্তী কর্মসূচি এটা আমরা এখান থেকে ডিক্লেয়ার দিতে পারি না, যেহেতু আমাদের সাথে অন্যান্য মেডিকেলগুলো আছে এবং আজকে আপনারা জানেন যে বিকাল 3টায় কিন্তু আমাদের একটা মিটিং আছে। তো মিটিংয়ের উপর ভিত্তি করে হয়তো আমরা পরবর্তী কর্মসূচিগুলো জানিয়ে দিতে পারবো।